দ্য বাংলা টেক্সট বুক চ্যানেলে আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। খুবই দুঃখিত ভিডিও তৈরি করতে এতটা দেরি হয়ে গেল। আসলে কাজের এতটাই প্রেশার বা সময়ের অভাব, যার জন্য ভিডিও করা হয়নি। আজকের থেকে কন্টিনিউ করার পরিকল্পনা করেছি এবং আজকে আলোচনা করব অমিয় চক্রবর্তীর কাব্যশৈলী নিয়ে। ঠিক করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং নেট সেটের কাব্য কবিতার যেসব কবিতাগুলি রয়েছে অমিয় চক্রবর্তীর, সেইগুলোই আলোচনা করব। তার আগে আজকের অমিয় চক্রবর্তী সম্পর্কে এবং তার কাব্যশৈলী, কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে বা কাব্যের ধারা কি কি বেসের উপর ভিত্তি করে তিনি তার কবিতাগুলোকে সাজিয়েছেন বা কবিতা গড়ে উঠেছে, তাই নিয়েই আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করি আজকের অমিয় চক্রবর্তী। 1901 সালে তার জন্ম হুগলি জেলার শ্রীরামপুরে। পিতা দ্বিজেশ চন্দ্র এবং মাতা অনিন্দিতা দেবী। তাদের বাড়িতেই একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। সেই পরিমণ্ডলে তিনি মানুষ, সেই ধারা তার মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। প্রথমে গৌরীপুরেই পড়াশোনা করেন, তারপর কলকাতার হেয়ার স্কুলেই মাধ্যমিক পাশ করেন এবং ইংরাজি সাহিত্য নিয়ে তিনি বিএ ও এমএ কমপ্লিট করেন। অল্প বয়স থেকেই বিভিন্ন মনীষীদের সাথে তার পত্র বিনিময় হতো। রবীন্দ্রনাথ, বার্নাস শ প্রমুখ বড় বড় পণ্ডিতদের সাথেই তার পত্র বিনিময় হয়েছে। 1916 সালেই রবীন্দ্রনাথের সাথে প্রথম পত্র বিনিময় হয়। এরপর রবীন্দ্রনাথের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে ওঠে। দীর্ঘদিন, অর্থাৎ 1921 থেকে 26 সাল পর্যন্ত রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসাবে তিনি যোগদান করেন এবং তার সাহিত্য কার্যের অনেকটাই অমিয় চক্রবর্তী সামলেছিলেন। অমিয় চক্রবর্তী হিওডিস সিগার নামে একজন মহিলাকে বিবাহ করেন, যিনি বাঙালি নন। রবীন্দ্রনাথ আবার অর্থাৎ অমিয় চক্রবর্তীর স্ত্রীকে হৈমন্তী নাম দিয়েছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথের একটি রচনা হৈমন্তী নামেই রয়েছে। কবি 1933-এ অক্সফোর্ডে যান শিক্ষা লাভের জন্য। তিনি লাহোরে একটি কলেজে অধ্যাপনা করেন এবং 1940 থেকে 48 সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে পড়ান। 12 জুন 1986 সালে কবির পরলোক গমন হয়। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি লিখে গেছেন অজস্র কাব্যগ্রন্থ, প্রেম, বিরহ, স্মৃতিচারণা, আধুনিকতা, বিজ্ঞান চর্চা, সমস্ত কিছুই তার লেখনীর মধ্যে ধরা পড়েছে। তিনি তাই অমরত্ব লাভ করেছেন আধুনিক কবিতার মধ্যে দিয়ে। যাই হোক, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি এবং কাব্য বৈশিষ্ট্যগুলি একে একে আলোচনা করব। প্রথমে বলে নেওয়া যাক তার কাব্যগ্রন্থগুলি কোনগুলি। তার প্রথম কাব্যগ্রন্থ খসড়া, তারপর লেখেন একে একে অন্যান্য কাব্যগ্রন্থগুলি, অর্থাৎ পালাবদল, মাটির দেওয়াল, অভিজ্ঞান বসন্ত, দুর্জানি, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, অমরাবতী এবং হারানো অর্কিড। এইসব ভিন্ন অদ্ভুত কবিতাগুলি তাঁরই সৃষ্টি। কাব্য বৈশিষ্ট্য, অর্থাৎ একজন কবি মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে তার কবিতায় কি বৈশিষ্ট্য আছে আলাদা করে অন্যান্য কবির সঙ্গে বিপরীত আনলে দেখে না যাক বৈশিষ্ট্য। 30-এর দশকে যে 5 জন কবি রবীন্দ্র প্রভাবকে কাটিয়ে উঠতে চেষ্টা করেছিলেন, নিঃসন্দেহে অমিয় চক্রবর্তী তাদেরই একজন। কিন্তু রবীন্দ্র সান্নিধ্য তিনি পেয়েছিলেন, খুব বেশি করে পেয়েছিলেন, কারণ আমরা আগেই বলেছি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তো এই রবীন্দ্র স্পর্শ বা রবীন্দ্র সম্পর্ক, তার মধ্যে একটা
আস্তিক্য বোধের জন্ম দিয়েছিল। এই আস্তিক্য বোধ প্রথম বৈশিষ্ট্য। এই আস্তিক্য বোধই তার কবিতার দীর্ঘ পর্বে দেখতে পাই। উপনিষদের আবহে অমি চক্রবর্তী আস্তিক্যের প্রতি বিশ্বাস তুলে ধরেছেন। যদিও ঈশ্বরের থেকেও ঈশ্বরিত মানুষের প্রতি তার বিশ্বাস বেশি ছিল। মানুষের জন্য যেন তিনি বেশি করে লিখেছেন। কোথাও ঈশ্বরকে তাচ্ছিল্য করেছেন বটে, এবং সেই সূত্রে বিশ্বজনীনভাবে এক পরম সংগতির কথা তিনি বলেছেন। এই আস্তিক্য বোধ আমরা তার সংগতি কবিতায় দেখতে পাই। কবিতার প্রথমেই তিনি বলছেন, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। অথবা দুঃখের সময়ও তিনি আস্তিক্য বোধকে ধারণ করেছেন। দুঃখের আবর্তে নৌকা ডোবে, ঝড় নামে। অমিয় চক্রবর্তীর কবিতার দ্বিতীয় বৈশিষ্ট্য বিজ্ঞান চেতনার সঙ্গে আধ্যাত্মিকতা। তার কবিতায় বিজ্ঞান চেতনার সঙ্গে আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। তার কবিতায় আশ্চর্য বৈদেশিকতা ব্যক্ত হয়েছে, যার উদাহরণ সমুদ্র কবিতাটি। তার অভিজ্ঞতায় সমুদ্রকে কারখানা, আকাশকে হাতঘড়ি, কুয়োকে চোং বলে মনে করা হয়েছে। একটি উদাহরণ দিলে বোঝা যাবে, একটা কোটেশন। নীল কল, লক্ষ লক্ষ চাকা, মরচে পড়া, শব্দের ভিড়ে পূর্ণ ফ্যাক্টরি ঘোরে। আরো একটি, ভিতর মহলে চুপ, জ্বলন্ত রঙিন চুপ, আদিম মাছের টবে। পৃথিবীর যন্ত্র সভ্যতার মন্ত্র তিনি শুনেছেন ও মণিপদ্ম। আদিম মাছের টবে এক নতুন শব্দ পরে আসবো নতুন শব্দের বিষয়ে। তৃতীয় বৈশিষ্ট্য, তার কবিতার স্ট্রং রিথম ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় অমিয় চক্রবর্তী যেভাবে স্ট্রং রিথমকে ব্যবহার করেছেন, অন্য কোনো কবির পক্ষে তা করা সম্ভব হয়নি। অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থের একটি কবিতা শৌখিন ভ্রমণ, সেই কবিতার উদাহরণ দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। দার্জিলিংয়ের মেঘালয়ে মেশা, সরে যাওয়া ছবি, ভরে পাওয়া রবি নেশা। অমিয় চক্রবর্তীর কবিতায় আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নতুন শব্দ সৃষ্টি। তিনি তার সমগ্র কবিতায় বহু নতুন শব্দ সৃষ্টি করেছেন। যেমন একটা কবিতায় বলছেন, ধ্যান বানাই, ঈশ্বরিত মানুষ, আদিম মাছের টবে। আবার বড়বাবুর কাছে নিবেদন কবিতায় তিনি বলছেন, কুয়োর ঠান্ডা জল, গানের কান, বাইরের বৃষ্টি, গ্রীষ্মের দুপুরে বৃষ্টি। গানের কান একটি শব্দ। পঞ্চমত, তার কবিতার একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি পশ্চিমী সভ্যতার বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে নবনির্মাণ করতে চেয়েছিলেন, নতুন প্রেরণাকে সৃষ্টির কাজে লাগাতে চেয়েছিলেন। তাই তার আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রসঙ্গে প্রসঙ্গে এসেছে। তিনি বলছেন, দ্বীপ ভাঙে, পাহাড়, প্রবালপুঞ্জ, নুন জন্তে, ঘর ঘর ঘোরায়, ধোঁয়া নেই। চিত্রকল্প 6 নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে চিত্রকল্প। একটি কবিতার ক্ষেত্রে চিত্রকল্প খুব বড় একটা আশীর্বাদ হিসাবে তুলে ধরা যায়। যে কবি যত বেশি চিত্রকল্প তুলে ধরতে পারেন, তিনি তত বেশি শক্তিশালী। তো অমিয় চক্রবর্তী তার কবিতায় বহু চিত্রকল্প খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, পাগল জাপটে দেবে না গায়েতে কাঁটা, আকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা। আরো একটি কবিতাতে তিনি বলছেন, ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে, শহরের পথে দ্রুত অন্ধকার। খুব সুন্দরভাবে আমাদের সামনে যেন সেই ফাল্গুন বিকেল, বৃষ্টি, দ্রুত অন্ধকার নেমে আসা দৃশ্য উঠে আসছে, অনুভব করতে পারছি। তার কবিতায়
এমন অজস্র উদাহরণ দেওয়া যায়। চিত্রকল্প তার কবিতায় একটি প্রাণ সঞ্চার করেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর পরবর্তী বৈশিষ্ট্য অর্থাৎ 7 নম্বর বৈশিষ্ট্য, তার কবিতায় ফিরে যাওয়ার ইঙ্গিত রয়েছে বা ফিরে পাওয়ার আকুতি রয়েছে। অর্থাৎ কি বলবো, স্মৃতিকাতরতা বা নস্টালজিয়া ফিরে এসেছে বা তিনি তুলে ধরেছেন বলা ভালো। তিনি বলছেন কবিতায়, তোমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া। আর শেষ হয়েছে ঠিক অন্যরকম ভাবে, একই সুরে, আমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া। তার কবিতায় দার্শনিকতা এবং পাণ্ডিত্য সহ কবিত্ব ভাবনার সাথে মিশে আছে সেই ভাব। তার দার্শনিকতাকে তিনি কাব্যশক্তিকে নষ্ট না করেও তুলে ধরেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ চেতন স্যাগরা কবিতাটি। তিনি বলছেন, তোমরা ধার্মিক, কৃষ্ণের জীব, বিদ্রোহ করো না, অদৃষ্ট মায়া। আবার বলছেন, দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায় পুণ্যের পথে হাঁটা। অমিয় চক্রবর্তীর কাব্য বৈশিষ্ট্যের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিরহ কাতরতা। তার প্রেমের কবিতাগুলি যেমন হৃদয়ে সজোরে আঘাত করে, তেমনি ফিরিয়ে নিয়ে যায় সেই পুরনো গলির ধারে, যেখানে হয়তো শেষবার দেখা গিয়েছিল তাকে। তার প্রেমের কবিতাগুলি মূলত বিরহ কেন্দ্রিক। শুধু অমিয় চক্রবর্তী কেন, একালের প্রায় সকল কবির প্রেমের কবিতা বিরহ কেন্দ্রিক। যুগের অভিশাপে প্রেমের কবিতা বিরহের রূপ ধারণ নিয়ে কবিদের কলমে উঠে আসছে। তিনি বলছেন, বৃষ্টি কবিতাতে তার একটি লাইন, কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে, ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার। অথবা চিরদিনে কবিতায় সেই লাইনটি, তুমি যেন বলো আর আমি যেন শুনি, প্রহরে প্রহরে যায় কল্প জালবনি। 10 নম্বর এবং শেষ বৈশিষ্ট্য হিসাবে অমিয় চক্রবর্তীর কবিতায় বলা যায় স্মার্টনেস। তার কবিতায় স্মার্টনেস বা স্মার্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অন্যান্য যে কোনো কবির থেকে তার কবিতাকে ঠিক এখানেই আলাদা করে দেওয়া যায়, এই স্মার্ট। তার কবিতাগুলি দেখলেই বোঝা যায়। একটি কবিতা যেখানে তিনি বলছেন, ভরা চোখে চেয়ে বলল ছেলে, রিনি তুমি কি আশ্চর্য, মৃদু গাঢ় স্বরে মেয়ে বলে মাথা নিচু করে, তুমি কি আশ্চর্য। একটি কাহিনী। কলা কৌশলের দিক থেকে অমিয় চক্রবর্তীর কাব্য নিঃসন্দেহে দুঃসাহসিক। অভিনব হবার প্রয়াস নিয়েই যেন তিনি কাব্য জগতে পা রাখেন এবং সেই স্বপ্ন তিনি পূর্ণ করেন। পদ্যের সঙ্গে গদ্যের অপূর্ব মিশ্রণ তিনি ঘটান তার কাব্যের ক্ষেত্রে। পদ্যের মাঝে মাঝে গদ্যের ঝিলিক দেওয়া তার কাব্যের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। তো আজকে আলোচনা করলাম অমিয় চক্রবর্তী এবং তার কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে। পরবর্তী ভিডিওতে অমিয় চক্রবর্তীর কবিতা নিয়ে আলোচনা করব। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এই চ্যানেলে আমি বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়, চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আসি। বিএড, ডিএলএড, নেট সেট প্রসঙ্গে ভিডিও বানাই। বেশ কিছুদিন চ্যানেলটিকে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়নি। এবার থেকে আবারও নিয়মিত ভিডিও নিয়ে আসা হবে। তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং সাহিত্যের সাথে থাকুন, মন খুলে বাঁচুন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে।